অনেক কাল আগের কথা। একটা গ্রাম থেকে কিছুটা দূরে জঙ্গলের ধারে একটা ছোট্ট কুঁড়েঘর ছিল। সেখানে এক গরিব কাঠুরিয়া তার স্ত্রী আর দুই ছোট মাসুম বাচ্চা নিয়ে বাস করত। তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ খুব পরিশ্রমী, সৎ আর আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা একজন মানুষ ছিল। তার সারা জীবন জঙ্গল থেকে কাঠ জোগাড় করে বাজারে বিক্রি করে ছেলে মেয়েদের পেট চালাতেই কেটে যাচ্ছিল। সেই সময়টা খুব কঠিন ছিল। দেশে তো সুখ শান্তি ছিল, কিন্তু গরিবদের খোঁজ নেওয়ার কেউ ছিল না। আব্দুল্লাহ আর তার বাচ্চাদের অবস্থা এমন ছিল যে কখনো কখনো তাদের দিন পর্যন্ত না খেয়ে থাকতে হতো। কিন্তু আব্দুল্লাহর মুখে কখনো অভিযোগ শোনা যেত না। সে আল্লাহর কাছে বলতো, হে আমার মালিক, তুমিই তো সেই সত্তা যে পাথরের ভেতরে লুকিয়ে থাকা পোকাকেও রিজিক দাও। আমার বিশ্বাস আছে যে তুমি আমার বাচ্চাদের না খেয়ে মরতে দেবে না। শীতকাল শুরু হয়ে গিয়েছিল। ঘরে গায়ে দেবার মতো না কোনো গরম কাপড় ছিল, আর না জ্বালানোর মতো কোনো কাঠ বেঁচে ছিল। একদিন সকালে সূর্য ঠিকমতো ওঠার আগেই আব্দুল্লাহ তার ছেঁড়া ফাড়া কাপড় পরে কুঁড়ে ঘর থেকে বের হলো। গত দুদিন ধরে তার ঘরে শস্যের একটা দানাও ছিল না। তার দুই বাচ্চাই ক্ষুধায় কাঁদছিল, আর তার স্ত্রীর চোখে অসহায়ত্ব পরিষ্কার দেখা যাচ্ছিল। সে তার পুরনো কুঠারটা তুলল আর স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি চিন্তা করো না, আল্লাহ চাইলে আজ আমি কিছু কাঠ বিক্রি করে একটু আটা আর খাওয়ার জন্য কিছু জিনিস অবশ্যই নিয়ে আসব। তুমি শুধু বাচ্চাদের খেয়াল রেখো। এ কথা বলে সে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল। জঙ্গলটা ছিল খুব ভয়ঙ্কর। উঁচু উঁচু গাছ সূর্যের আলো আটকে রেখেছিল, যার কারণে দিনের বেলাতেও জঙ্গলে হালকা অন্ধকার ছেয়ে থাকত। আব্দুল্লাহ শুকনো কাঠ খুঁজছিল। ক্ষুধা আর দুর্বলতার কারণে তার শরীর কাঁপছিল, কিন্তু তার মাসুম বাচ্চাদের চেহারা তাকে থামতে দিচ্ছিল না। সে হাঁটতে হাঁটতেই জঙ্গলের এমন এক অংশে পৌঁছে গেল যেখানে সবাই যেতে ভয় পেত। লোকে বলতো এখানে ভয়ঙ্কর সব হিংস্র প্রাণী থাকে। দুপুর হয়ে গিয়েছিল, কিন্তু আব্দুল্লাহ এখনও এত কাঠ পায়নি যা সে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারে। হতাশ হয়ে সে একটা গাছের কাছে বসে পড়ল। তার চোখ দিয়ে পানি বইতে লাগল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি জানি যে আমার পরীক্ষা খুব কঠিন, কিন্তু আমাকে এতটুকু শক্তি দাও যেন আজ আমি কোনো মতেই খালি হাতে বাড়ি না ফিরি। সে দোয়া করছিলই যে হঠাৎ ঝোপের পেছন থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। আওয়াজটা কোনো বন্য প্রাণীর গোঙানির ছিল। আব্দুল্লাহ এই আওয়াজ শুনে চমকে গেল, কারণ সে জানত যে ওখানে ভয়ঙ্কর সব হিংস্র প্রাণী থাকে। আব্দুল্লাহ ভাবল যে এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কিন্তু ওই আওয়াজ আবার এলো, আর এবার ওই আওয়াজে আগের চেয়েও বেশি কষ্ট ছিল। আব্দুল্লাহ নেক মানুষ ছিল। তার পা থেমে গেল। সে তার কুঠারটা শক্ত করে ধরল আর ধীরে ধীরে ওই ঝোপের দিকে এগোতে লাগল। সে যেমনই ঝোপ সরিয়ে দেখল, তার গায়ে লোম খাড়া হয়ে গেল, কারণ তার সামনে একটা ভয়ঙ্কর নেকড়ে আহত অবস্থায় পড়েছিল। তার পেছনের পায়ে শিকারীদের পাতা লোহার শক্ত জাল আটকে ছিল। নেকড়েটা তার ভেতর থেকে বের হবার যত চেষ্টা করছিল, জালটা ততই শক্ত হয়ে যাচ্ছিল। আব্দুল্লাহর মনে ভয়ও ছিল, আবার মায়াও ছিল। এখন সে এমন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছিল যা তার সারা জীবন বদলে দেবে। আব্দুল্লাহ এগিয়ে গিয়ে ওই জালটা ধরল। জালটা খুব শক্ত ছিল। তারপর আব্দুল্লাহ ওই ভয়ঙ্কর নেকড়ের চোখের দিকে তাকিয়ে আস্তে করে বলল, হে আল্লাহর সৃষ্টি, ভয় পেও না, আমি তোমাকে কিছু বলবো না। কিন্তু নেকড়েটা কি তার কথা বুঝতে পারছিল? এটা তো কেউ জানত না। তারপর আব্দুল্লাহ যখন জালটা টানা শুরু করল, তখন নেকড়েটা ব্যথায় চোখ বন্ধ করে নিল। আব্দুল্লাহ তার দুই হাত দিয়ে অবশিষ্ট শক্তি এক করে ওই জালটা টানল। একটা জোরদার মর্মর শব্দের সাথে ওই জালটা খুলে গেল, আর নেকড়েটা বেরিয়ে এলো। আব্দুল্লাহ জলদি করে পেছনে সরে এলো, আর সে তার কুঠারটা তুলে নিল, কারণ আব্দুল্লাহ ভয় ছিল যে কোথাও নেকড়েটা তার ওপর হামলা না করে বসে। কিন্তু নেকড়েটা তা করল না। সে টলমলে পায়ে উঠে দাঁড়ালো। নেকড়েটা চকচকে চোখ দিয়ে আব্দুল্লাহর দিকে তাকালো। ওই সময় জঙ্গলে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। আব্দুল্লাহ আর নেকড়েটা একে অপরকে গভীরভাবে দেখছিল। নেকড়ের চোখে রাগ ছিল না, কিন্তু অন্য কিছু ছিল। সন্ধ্যা হতে চলেছিল। ঠিক তখনই অন্য দিক থেকে আরও নেকড়ের আওয়াজ আসছিল। আব্দুল্লাহ জানত যে রাত হওয়ার আগেই এই জঙ্গল থেকে বের হতে হবে। নেকড়েটা আরেকবার আব্দুল্লাহর দিকে তাকালো, আর তারপর ওই ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। নেকড়ে চলে যেতেই আব্দুল্লাহ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু বিপদ এখনও কাটেনি। দিন শেষ হয়ে গিয়েছিল। না আব্দুল্লাহর কাছে এখনও কাঠ ছিল, আর না বাড়ি নিয়ে যাওয়ার জন্য খাবার। সে বাড়ি কিভাবে যাবে?
এই চিন্তার সাথে আব্দুল্লাহ মাথা নিচু করল আর ভারী পায়ে বাড়ির দিকে চলতে শুরু করল। সে জানত না যে আজ সে জঙ্গলে যা করেছে তা চিরকালের জন্য তার ভাগ্য বদলে দেবে। তার খবর ছিল না যে যেই নেকড়েকে সে আজ মুক্ত করেছে সে কাল তার জন্য কি নিয়ে আসতে চলেছে। রাতের অন্ধকার পুরো গ্রামে ছেয়ে দিয়েছিল। আব্দুল্লাহ যখন তার বাড়ির কাছাকাছি পৌঁছাল তখন তার পা তার মনের মতোই ভারী ছিল। তার কুড়ে ঘরে একটা নিভু নিভু প্রদীপ জ্বলছিল, যার হালকা আলো কুড়ে ঘরে বাইরে আসছিল। আব্দুল্লাহ কুড়ে ঘরের দরজায় হাত রাখল, কিন্তু দরজা খোলার সাহস হলো না, এই ভেবে যে তার স্ত্রী আর তার 2 ক্ষুধার্ত বাচ্চা তার জন্য অপেক্ষা করছে। সে চোখের পানি মুছল আর আস্তে করে দরজা খুলল। ভেতরের দৃশ্য বুক কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। তার বাচ্চারা কাঁদতে কাঁদতে না খেয়েই ঘুমিয়ে পড়েছিল, আর তার স্ত্রী মাটিতে বসেছিল। তার নজর দরজায় আটকে ছিল। সে যেমনই আব্দুল্লাহকে খালি হাতে দেখল, তার চেহারায় এক হতাশার ঢেউ খেলে গেল। কিন্তু সে নিজেকে সামলে নিল, কারণ সে একজন বুঝদার আর ধৈর্যশীল নারী ছিল। আব্দুল্লাহ নজর নিচু করে ধরা গলায় বলল, বিবি জাইনাব, আমাকে মাফ করে দাও, আজ আমি কিছুই আনতে পারিনি। তার স্ত্রীর উঠে আব্দুল্লাহর কাছে এসে কাঁধে হাত রেখে বলল, না আব্দুল্লাহ, আল্লাহ কখনো কাউকে একা ছাড়েন না। আপনি হারেননি। হয়তো আজ আমাদের ভাগ্যে উপবাস লেখা ছিল, কিন্তু কালকের সূর্য আমাদের জন্য নতুন আশার আলো নিয়ে আসবে। সেই রাতে ওই গরিবের কুঁড়ে ঘরে চুলা জ্বলল না। স্বামী স্ত্রী দুজনেই পেটে পাথর বেঁধে ঘুমিয়ে পড়ল। বাইরে তীব্র হাওয়া বইছিল, আর জঙ্গল থেকে বন্য প্রাণীদের অদ্ভুত সব আওয়াজ আসছিল। আব্দুল্লাহর চোখে ঘুম ছিল না, বরং একটাই প্রশ্ন ছিল যে যদি কালো কাঠ না পাই তবে কি আমার বাচ্চারা না খেয়ে মারা যাবে। মাঝরাতের সময় হঠাৎ কুঁড়ে ঘরের বাইরে কোনো জিনিসের আওয়াজ শোনা গেল, যেন কেউ ভারী কিছু মাটিতে টেনে আনছে। তারপর আওয়াজটা দরজার একদম কাছে শোনা গেল। আব্দুল্লাহ চমকে উঠল। সে আস্তে করে উঠল, তার কুঠারটা তুলল আর দরজার দিকে এগোলো। দরজা খুলতেই তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ সামনে ওই কালো রঙের নেকড়েই দাঁড়িয়েছিল। তার চোখগুলো রাতের অন্ধকারে জ্বলজ্বল করছিল। আব্দুল্লাহ তার কুঠারটা ওপরে তুলল। তার স্ত্রী ভয়ে চিৎকার করে উঠল, আব্দুল্লাহ, দরজা বন্ধ করো। কিন্তু নেকড়েটা নিজের জায়গা থেকে নড়ল না। সে মাথা নিচু করল আর 2 কদম পিছিয়ে গেল। আব্দুল্লাহ দেখল মাটিতে একটা শিকার করা তাজা হরিণ পড়ে আছে। আব্দুল্লাহ এটা দেখে অবাক হয়ে গেল। সে নেকড়ের দিকে তাকালো। নেকড়েটা যেন কিছু বলছিল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আর এটা তোমার উপহার। তারপর নেকড়েটা আস্তে করে একটা আওয়াজ করল আর অন্ধকারে মিলিয়ে গেল। আব্দুল্লাহ তার কুঠারটা নিচে নামালো। তার চোখ দিয়ে পানি চলে এলো, কারণ হরিণটা এত বড় ছিল যে তাদের কয়েক দিনের খাবারের ব্যবস্থা হয়ে যাবে, আর চামড়াটা বাজারে ভালো দামে বিক্রি হবে। তার স্ত্রী এখনও ভয় পেয়েছিল। সে দরজার কাছে এসে আব্দুল্লাহকে বলল, কি ব্যাপার, একটা ভয়ঙ্কর বন্য প্রাণী আমাদের জন্য হরিণ নিয়ে এসেছে। আব্দুল্লাহর মুখে ওই হাসিটা ছিল যা কয়েকদিন ধরে উধাও হয়ে গিয়েছিল। আব্দুল্লাহ তার স্ত্রীকে বলল, এটা নেকির প্রতিদান। আজ জঙ্গলে আমি এই নেকড়েকেই মুক্ত করেছিলাম। আমার ভয় ছিল যে এই বন্যপ্রাণী আমাকে খেয়ে ফেলবে, কিন্তু সে জানোয়ার হয়েও একজন মানুষের উপকার ভোলেনি। তার স্ত্রীর চোখেও পানি চলে এলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, নিঃসন্দেহে আমার রব যেখান থেকে চান মানুষের জন্য রিজিক পৌঁছে দেন। সেই রাতে তাদের ঘরে চুলা জ্বলল। তার বাচ্চারা আর স্বামী স্ত্রী দুজনেই পেট ভরে খেল। আব্দুল্লাহ হরিণের চামড়াটা ভালোভাবে পরিষ্কার করল, যাতে সকালে বাজারে নিয়ে বিক্রি করতে পারে। ঘরে এক নতুন স্বচ্ছলতা ফিরে এসেছিল, কিন্তু আব্দুল্লাহ জানত না যে এই স্বচ্ছলতা তার ঘরে আরও এক বিপদ নিয়ে আসতে চলেছে। পরদিন সকালে আব্দুল্লাহ যখন হরিণের চামড়া নিয়ে বাজারে যাচ্ছিল, তখন তার দেখা হলো গ্রামের সর্দার খান বাহাদুরের সাথে। খান বাহাদুর একজন লোভী আর নিষ্ঠুর মানুষ ছিল। যখন তার নজর আব্দুল্লাহর হাতের ওই চকচকে চামড়ার উপর পড়ল, তখন তার মনে লোভ জেগে উঠল। খান বাহাদুর গোছে তা দিয়ে দাপুটে গলায় বলল, ওহে আব্দুল্লাহ, তোর কাছে এই শিকার করা শাহী চামড়া কোথা থেকে এলো? সত্যি করে বল, তুই কি শাহী জঙ্গলে চুরি করেছিস? এটা শুনে আব্দুল্লাহর বুকটা ধক করে উঠল, কারণ সে জানত যে খান বাহাদুরের সাথে লাগা মানে মৃত্যুকে ডেকে আনা। খান বাহাদুরের গলা পুরো বাজারে গমগম করছিল। আব্দুল্লাহ চিন্তিত ছিল, কারণ তার হাতে ওই দামি চামড়াটা ছিল যা তার দারিদ্র্য দূর করতে পারত। কিন্তু তার সামনে গ্রামের সবচেয়ে লোভী মানুষটা দাঁড়িয়েছিল, আর আব্দুল্লাহর হাত থেকে ওই চামড়াটা ধরে টানতে লাগলো। আব্দুল্লাহ ভয় পেলেও চামড়াটা ছাড়ল না, আর নিচু গলায় বলল, খান সাহিব, এটা চুরি করা চামড়া নয়, এটা আল্লাহর দেওয়া নেয়ামত। এটা বিক্রি করে আমি আমার বাচ্চাদের জন্য রেশন কিনব। খান বাহাদুর জোরে হাসল আর আব্দুল্লাহর বুকে ধাক্কা দিয়ে চামড়াটা ছিনিয়ে নিল। আল্লাহর রিজিক? আরে বোকা, আমাদের পাগল মনে করিস? এত দামি চামড়া, তাও আবার তীর বা বর্ষার কোনো দাগ ছাড়া? তুই নির্ঘাত শাহী জঙ্গলে গিয়ে ফাঁদ পেতেছিস। আমি চাইলে তোকে এখনই সিপাহীদের হাতে তুলে দিতে পারি, আর তুই সারা জীবন জেলে পচে মরবি।
আব্দুল্লার চোখে পানি চলে এলো। সে বলল, না মালিক, আমি কোনো অপরাধ করিনি, এটা তো আমাকে একটা বন্য নেকড়ে। আব্দুল্লার কথা শেষ হওয়ার আগেই খান বাহাদুর তাকে থামিয়ে দিল। চুপ, নেকড়ের গল্প তোর বউকে শোনাবি। কোনো বন্যপ্রাণী কি মানুষের সাহায্য করে? এখন এই চামড়া শাহী কোষাডারে জমা হবে, অথবা ধরে নে যে এটাই তোর প্রাণ বাঁচানোর জরিমানা। এখান থেকে পালা, তার আগে যে আমি তোকে ধরিয়ে দিই। আব্দুল্লার কাছে কোনো পথ ছিল না, কারণ সে দুর্বল ছিল আর খান বাহাদুর শক্তিশালী। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা তামাশা দেখছিল। ওই নিষ্ঠুর খান বাহাদুরের ভয়ে কেউ তার সাহায্যে এগিয়ে আসছিল না। আব্দুল্লাহ শেষবারের মতো তার ওই দামি চামড়াটার দিকে তাকালো, আর তারপর খান বাহাদুরের কাছে ছেড়ে দিয়ে খালি হাতে ভাঙা মন নিয়ে ফিরে গেল। যখন সে বাড়ি পৌঁছাল, তখন তার স্ত্রী তার অবস্থা দেখে বুঝে গেল যে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তারপর আব্দুল্লাহ তার স্ত্রীকে সব খুলে বলল, কিন্তু তার স্ত্রী তারপরেও আব্দুল্লাহকে সান্ত্বনা দিল। সে বলল, চিন্তা করবেন না, আমাদের পাওনা একজন মানুষ কেড়ে নিয়েছে, কিন্তু দেওয়ার মালিক তো ওপরে আছেন। দেখুন, ওই বন্য নেকড়েটা আমাদের কত সুন্দর প্রতিদান দিল। একজন আমাদের না চাইতেই দিল, আর আরেকজন আমাদের কাছে যা ছিল তাও ছিনিয়ে নিল। এভাবেই দিন কাটতে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখনও ওই বন্য নেকড়ে প্রতি 2-3 দিন পর রাতে তাদের বাড়ির কাছে কিছু না কিছু রেখে যেত। কখনো কোনো আহত খরগোশ রেখে যেত, তো কখনো কোনো আহত হরিণ। আব্দুল্লাহ আর ওই বন্য নেকড়ের মাঝে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আব্দুল্লাহর এখন আর ওই প্রাণীটিকে ভয় লাগত না। আব্দুল্লাহ রাতে দরজা খুলত, নেকড়েটা দূরে দাঁড়িয়ে লেজ নাড়ত, তাকে দেখত, আর তারপর অন্ধকারে হারিয়ে যেত। ওই বোবা প্রাণীটি এই গরিব পরিবারের এখন রক্ষক হয়ে উঠেছিল। কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। একদিন দুপুরে গ্রামে জোরে জোরে ঢোল বাজতে লাগল। গ্রামের চৌকিদার উঁচু গলায় বলল, শোনো শোনো, মন দিয়ে শোনো। গ্রামের মানুষ আর আব্দুল্লাহ কুড়ে ঘর থেকে বেরিয়ে এলো। চৌকিদার ঘোষণা করল, গ্রামের সব মানুষকে জানানো যাচ্ছে যে আমাদের দেশের বাদশাহ সুলতান মাহমুদ শাহ জঙ্গলে শিকারের জন্য আসছেন। 3 দিনের জন্য জঙ্গল খালি করে দেওয়া হোক, কাউকে যেন জঙ্গলে দেখা না যায়। যদি কাউকে জঙ্গলে দেখা যায়, তবে তাকে শাস্তি দেওয়া হবে। এটা শুনে আব্দুল্লাহর কপালে ঘাম জমে গেল, কারণ তার নিজের নয়, বরং তার বন্ধু ওই কালো নেকড়েটার চিন্তা হচ্ছিল। কারণ বাদশাহও একজন দক্ষ শিকারী ছিলেন, তার নিশানা কখনো ফসকাত না। যদি বাদশাহ জঙ্গলে আসেন, তবে নিশ্চয়ই ওই দুর্লভ কালো নেকড়েকে শিকার করবেন। আব্দুল্লাহ মনে মনে ভাবল, না, আমাকে তার সাহায্য করতে হবে, আমাকে তার প্রাণ বাঁচাতে হবে, কারণ সে আমার ক্ষুধার্ত বাচ্চাদের পেট ভরিয়েছিল। সেই সন্ধ্যায় খান বাহাদুর গ্রামের মাঝখানে দাঁড়িয়ে বড়াই করছিল, আমি নিজে বাদশাকে জঙ্গলের ওই অংশে নিয়ে যাব যেখানে সবচেয়ে বেশি শিকার পাওয়া যায়। আব্দুল্লাহ বুঝে গেল যে সে ওই অংশের কথাই বলছে যেখানে কালো নেকড়েটা থাকে। সূর্য ডুবছিল, আর জঙ্গলে এক ভয়ানক নীরবতা ছেয়ে যাচ্ছিল। আব্দুল্লাহ একটা সিদ্ধান্ত নিল, সে জঙ্গলে যাবে আর তার বন্ধুকে এই বিপদ সম্পর্কে সতর্ক করবে, যাতে সে এই জঙ্গল থেকে দূরে কোথাও চলে যায়। আর ভাগ্য ঠিক করে নিয়েছিল যে সুলতান মাহমুদ শাহ, খান বাহাদুর আর ওই কালো নেকড়ে সবাই মুখোমুখি হবে। সূর্য মাথার ওপর উঠে এসেছিল, কিন্তু জঙ্গলের গাছগুলো এতই ঘন ছিল যে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাচ্ছিল না। আব্দুল্লাহ শাহী হুকুম অমান্য করে জঙ্গলে প্রবেশ করেছিল। সে প্রতিটি শব্দে চমকে উঠছিল। তার শাহী সিপাহীদেরও ভয় ছিল, আবার বন্য প্রাণীদেরও। কিন্তু তার বিশ্বস্ত বন্ধুর প্রাণ বাঁচানোর চিন্তা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সে জানত যে খান বাহাদুর বাদশাকে ওই অংশেই নিয়ে আসবে যেখানে কালো নেকড়েটা থাকে। আর অন্যদিকে জঙ্গলের অন্য কোণায় শাহী তাঁবু খাটানো হয়েছিল। বাদশাহ নিজের ঘোড়ায় সওয়ার ছিলেন, আর তাকে রাস্তা দেখানোর জন্য সিপাহীদের একটা দল সামনে সামনে চলছিল। খান বাহাদুর তুষামদিতে ব্যস্ত ছিল। হুজুর, ব্যাস আর একটু সামনে। আমি দেখেছি এখানে খুব বিরল প্রজাতির প্রাণী থাকে, এমন প্রাণী যা আপনি আর কোথাও পাবেন না। সুলতান মাহমুদ শাহ একজন সাহসী আর নির্ভীক বাদশাহ ছিলেন। তিনি গম্ভীরভাবে বললেন, খান বাহাদুর, মনে রেখো, যদি আজ কোনো ভালো শিকার না মেলে, তবে তোমার পুরস্কার শাস্তিতে পরিণত হতে পারে। খান বাহাদুর এটা শুনে একটু ভয় পেয়ে গেল, কিন্তু ফিরে যাওয়ার তার কোনো পথ ছিল না। হঠাৎ ঝোপের মধ্যে একটা শব্দ হলো, আর তাদের সামনে দিয়ে একটা 12 শিঙা গুলির বেগে পার হয়ে গেল। বাদশার চোখে চমক এলো, কারণ এমন চমৎকার প্রাণী তিনি আগে কখনো দেখেননি। এটাই আমাদের প্রথম শিকার। বাদশা তার ঘোড়াকে তাড়া দিলেন। বাদশা শিকারের উত্তেজনায় এতটাই বেসামাল হয়ে গেলেন যে তিনি টেরই পেলেন না যে তিনি তার সিপাহীদের থেকে কতটা দূরে চলে এসেছেন। 12 শিঙাটা একটা পাথুরে আর ঘন জঙ্গলের রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছিল, আর বাদশা তার পিছু নিচ্ছিলেন। দৌড়াতে দৌড়াতে বাদশা জঙ্গলের এমন অংশে পৌঁছে গেলেন যেখানে দিনেও রাতের মতো মনে হতো। 12 শিঙাটা তো চোখের সামনে থেকে হারিয়ে গেল, আর বাদশার ঘোড়া একটা ভয়ঙ্কর খাদের কাছে গিয়ে পৌঁছালো। বাদশা ঘোড়াটাকে থামাতে চাইলেন, কিন্তু ঘোড়াটা যেন কোনো ভয়ঙ্কর প্রাণীর গন্ধ পেয়েছিল। ঘোড়াটা তার পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে গেল, আর বাদশা মাটিতে পড়ে গেলেন। বাদশা নিজেকে সামলানোর আগেই ঘোড়াটা সেখান থেকে উধাও হয়ে গেল। এখন বাদশা ওই ঘন জঙ্গলে একা হয়ে গেলেন। তার কাছে শুধু একটা তলোয়ার আর কোমরে ঝোলানো একটা খঞ্জর ছিল।
তার সেনাদল অনেক পেছনে রয়ে গিয়েছিল, আর ডাক দিলেও কেউ আসছিল না। কেউ আছো? বাদশাহ ডাক দিলেন, কিন্তু উত্তরে শুধু একটা ভয়ানক প্রতিধ্বনি ভিড়ে এলো। আব্দুল্লাহ, যে জঙ্গলের ওই অংশেই একটা গাছের পেছনে লুকিয়েছিল, বাদশাকে দেখে ফেলল আর বুঝে গেল যে ইনিই দেশের বাদশাহ। সে এগোতেই যাচ্ছিল, কিন্তু তারপর সে এমন কিছু দেখল যা তার পা থামিয়ে দিল। বাদশাহ তার পেছন থেকে পাতার খসখস আওয়াজ শুনতে পেলেন। বাদশাহ পেছনে ফিরে তাকাতেই দেখলেন একটা ভয়ঙ্কর বাঘ তার দিকে এগোচ্ছে। এটা জঙ্গলের ওই রাজা ছিল যে কয়েকদিন ধরে অভুক্ত ছিল। বাঘের হলুদ চোখ দুটো বাদশার উপর স্থির ছিল। সে ধীরে ধীরে বাদশার দিকে এগোচ্ছিল। বাদশাহ তার তলোয়ার বের করলেন আর অন্য হাতে খঞ্জরটা ধরলেন, কিন্তু এত বড় সাহসী বাঘের সামনে একজন মানুষের টিকে থাকা কঠিন ছিল। বাঘটা একটা জোরালো গর্জন করল, যা শুনে আব্দুল্লাহর বুক কেঁপে উঠল। আব্দুল্লাহ ভাবল, আমার কাছে তো শুধু একটা পুরনো কুঠার আছে, আমি বাঘের মোকাবিলা কিভাবে করব? কিন্তু আমি যদি কিছু না করি তবে আমার বাদশাহ মারা পড়বেন। বাঘটা হামলা করল। বাদশাহ তার তলোয়ারটা এগিয়ে দিলেন, কিন্তু বাঘের ভারী থাপা তলোয়ারটাকে বাদশার হাত থেকে ছুটিয়ে দূরে ফেলে দিল। বাদশাহ মাটিতে পড়েছিলেন, মৃত্যু তার ঠিক সামনে ছিল। বাঘটা বাদশাকে গিলে ফেলতেই যাচ্ছিল যে আব্দুল্লাহ চোখ বন্ধ করে নিল। সে চিৎকার করতেই যাচ্ছিল, কিন্তু আওয়াজ তার গলায় আটকে গেল। বাঘটা বাদশার প্রাণ নিতেই যাচ্ছিল যে হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা কালো রঙের ছায়া বেরিয়ে এলো আর বাঘটার ওপর গিয়ে পড়ল। সে আর কেউ নয়, বরং আব্দুল্লাহর বিশ্বস্ত বন্ধু ওই কালো নেকড়েটাই ছিল। নেকড়েটা নিজের প্রাণের পরোয়া না করে তার ভয়ঙ্কর দাঁত বাঘটার ঘাড়ে বসিয়ে দিল। হঠাৎ হামলায় বাঘ ঘাবড়ে গেল। সে পিছিয়ে এলো আর গর্জন করল। নেকড়ে বাঘের সামনে ছোট হলেও তার সাহস পাহাড়ের মতো বড় ছিল। সে বাঘ আর সন্তানের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে গেল। তার গায়ের লোমগুলো খাড়া হয়ে গিয়েছিল। বাদশাহ এটা দেখে অবাক হলেন যে এক বন্যপ্রাণী আরেক বন্যপ্রাণীর হাত থেকে একজন মানুষের প্রাণ বাঁচাচ্ছে। কিন্তু বাঘ তো বাঘই। সে নিজেকে সামলেই নেকড়ের ওপর হামলা করল আর নেকড়ে দূরে গিয়ে পড়ল। কিন্তু সে আবার উঠে দাঁড়ালো। এখন জঙ্গলের কানুন লাগু হয়ে গিয়েছিল। একদিকে ছিল শক্তি আর অন্যদিকে বিশ্বস্ততা। আব্দুল্লাহ জানত যে যদি সে কিছু না করে তবে নেকড়ে বেশিক্ষণ টিকতে পারবে না আর বাঘ তাকে মেরে ফেলবে। এখন তামাশা দেখার সময় ছিল না, কারণ জঙ্গলের এই বিরান ভূমিতে মৃত্যুর নগ্ন নৃত্য চলছিল। বাঘ নিজের শক্তির অহংকারে নেকড়ে তাকে মারাত্মকভাবে আহত করে দিয়েছিল। তারপর বাঘ একটা জোরালো থাপার আঘাত করল, যাতে নেকড়ে বাতাসে উড়ে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেল। নেকড়েটা বথায় চিৎকার করে উঠল, কিন্তু সে সাহস হারালো না। সে টলমলে পায়ে আবার উঠে দাঁড়ালো, কারণ তার সাহস তার শক্তির চেয়ে অনেক বেশি ছিল। অন্যদিকে বাদশাহ এখনও মাটিতে পড়েছিলেন আর তার তলোয়ারের দিকে এগোতে চেষ্টা করছিলেন, কিন্তু বাঘ এবার তার দিকে ঘুরেছিল। বাঘও বুঝে গিয়েছিল যে ওই ছোট্ট প্রাণীটা, মানে ওই কালো নেকড়েটা, তাকে শুধু ব্যস্ত রাখার চেষ্টা করছে, আর আসল শিকার তো ওই মানুষটা, অর্থাৎ বাদশাহ। বাঘ লাফ দেওয়ার জন্য তার পেছনের পা ভাঁজ করল। গাছের পেছনে লুকিয়ে থাকা আব্দুল্লাহর কলিজা মুখে চলে এলো। সে হয় ওখানেই লুকিয়ে থেকে নিজের প্রাণ বাঁচাবে, নয়তো মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়বে। সে ওই নেকড়েটার দিকে তাকালো যে এখন মরার কাছাকাছি। না, আমি আমার সঙ্গীকে এভাবে মরতে দিতে পারি না। হঠাৎ জঙ্গলে একটা আওয়াজ গুমগুম করে উঠল, ইয়া আল্লাহ, সাহায্য করো। আব্দুল্লাহ তার কুঠারটা শক্ত করে ধরল আর বাঘের ওপর হামলা করার জন্য দৌড়ালো। এই হঠাৎ আসা আওয়াজে বাঘ চমকে গেল আর পেছনে ফিরে তাকালো। বাঘ পেছনে ফিরতেই আব্দুল্লাহ পুরো জোরের সাথে কুঠারটা তার পায়ে বসিয়ে দিল। কুঠারের ধার খুব একটা বেশি ছিল না, তাই খুব গভীর ক্ষত করতে পারল না, কিন্তু আঘাতটা এতই জোরালো ছিল যে বাঘ ব্যথায় কোকিয়ে উঠল। পালান সুলতান, পালান! আব্দুল্লাহ চিৎকার করল আর বাঘের মনোযোগ নিজের দিকে ঘোরানোর জন্য পাথর তুলল। বাঘ এখন রাগে পাগল হয়ে গিয়েছিল। একদিকে ওই আহত নেকড়ে আর অন্যদিকে এই দুর্বল কাঠুরিয়া। বাঘ আব্দুল্লাহর দিকে ঝাঁপ দিল। আব্দুল্লাহ বাঁচার চেষ্টা করল, কিন্তু বাঘের গতি ছিল খুব দ্রুত। বাঘের ভারী থাবায় আব্দুল্লাহর কুর্তা ছিঁড়ে গেল আর আব্দুল্লাহ মাটিতে পড়ে গেল। এখন মৃত্যু আব্দুল্লাহর একদম সামনে। বাঘ দ্বিতীয় হামলা করতে যাচ্ছিল, কিন্তু ওই পালো নেকড়ে, যে এখন নিজের সব শক্তি এক করেছিল, আরেকবার বাঘের উপর লাফিয়ে পড়ল আর বাঘের কানটা শক্ত করে কামড়ে ধরল। বাঘ ব্যথায় কোকিয়ে উঠল আর গোল গোল ঘুরতে লাগলো, যাতে নেকড়েটাকে তার পিঠ থেকে ফেলে দিতে পারে। এটাই সেই মুহূর্ত ছিল যার জন্য বাদশাহ অপেক্ষা করছিলেন। বাঘের মনোযোগ পুরোপুরি অন্যদিকে সরে গিয়েছিল। বাদশাহ ক্ষিপ্লেচার সাথে তার তলোয়ার তুলে নিলেন। তিনি ইয়া আল্লাহ বলে হুঙ্কার দিয়ে তলোয়ার দিয়ে বাঘের ওপর আঘাত করলেন। আঘাত এতই জোরালো ছিল যে বাঘ ওখানেই লুটিয়ে পড়ল। জঙ্গলের রাজা, যে কিছুক্ষণ আগেও মৃত্যু বিলাচ্ছিল, সে এখন নিজেই নিষ্প্রাণ হয়ে পড়ে আছে।
জঙ্গলে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এলো, শুধু ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ আসছিল। আব্দুল্লাহ যে মাটিতে পড়েছিল দ্রুত উঠে দাঁড়ালো। তার শরীর থেকে রক্ত ঝরছিল, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার সব চিন্তা ছিল ওই কালো নেকড়েটার জন্য, যে মাটিতে অসহায় হয়ে পড়েছিল। নেকড়ের শরীর থেকে অনেক রক্ত ঝরে গিয়েছিল, আর সে জোরে জোরে শ্বাস নিচ্ছিল। আব্দুল্লাহ তাকে তুলে নিজের কোলে বসালো আর কাঁদতে লাগলো। ওঠো বন্ধু আমার। সে নিজের কুর্তা ছিঁড়ে ওই নেকড়ের ক্ষতস্থানগুলো বাঁধতে শুরু করলো। আর বাদশাহ নিজের তলোয়ার হাতে একপাশে দাঁড়িয়ে অবাক হয়ে এই দৃশ্য দেখছিলেন। তিনি তার জীবনে বড় বড় যুদ্ধ লড়েছিলেন, কিন্তু এমন বিশ্বস্ততা, এমন সাহস আর এমন লড়াই তিনি আগে কখনো দেখেননি। এমন এক গরিব কাঠুরিয়া, যার খাওয়ার মতো কিছু ছিল না, সে একটা বন্য প্রাণীর জন্য নিজের জীবন বাজি রেখে চলে এসেছিল। আর এমন এক বন্য প্রাণী, যাকে দুনিয়া হিংস্র বলে, সে একজন মানুষের জন্য নিজের জীবন বিপন্ন করেছিল। তখনই ঘোড়ার খুঁড়ের আওয়াজ শোনা গেল। খান বাহাদুর আর সিপাহীদের দল সেখানে পৌঁছে গেল। তারা যখন সামনে বাদশাকে দাঁড়িয়ে থাকতে আর একটা বাঘকে মরে পড়ে থাকতে দেখল, তখন তারা ঘোড়া থেকে লাফিয়ে নামল। খান বাহাদুর যখন দেখল যে আব্দুল্লাহ আর বাদশাহ মুখোমুখি দাঁড়িয়ে আছে, তখন সে চিৎকার করে উঠল, সঙ্গীরা দেখো, এই সেই গরিব কাঠুরিয়া, যে তার এই হিংস্র বন্ধুকে সাথে নিয়ে বাদশার ওপর হামলা করতে এসেছে। এর ওপর ঝাঁপিয়ে পড়ো আর এর সঙ্গীকে মেরে ফেলো আর একে বন্দি করো। সিপাহীরা তাদের তলোয়ার বের করে আব্দুল্লাহর দিকে এগোলো। আব্দুল্লাহ ওই নেকড়েটাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল, যেন তাকে বাঁচানোর জন্য সে নিজেই ঢাল হয়ে যাচ্ছে। খবরদার! একটা গম্ভীর আওয়াজ গুমগুম করে উঠল। এটা বাদশার আওয়াজ ছিল। তলোয়ার নামাও। এ কোনো সাধারণ কাঠুরিয়া নয়, এ আমার জীবন রক্ষাকারী। আজ থেকে এই প্রাণী আমাদের রাজকীয় মেহমান। খান বাহাদুরের মুখের রং উড়ে গেল। সিপাহীরা পিছিয়ে গেল। তারপর বাদশাহ আব্দুল্লাহর কাছে এলেন আর হাঁটু গেড়ে বসলেন। আমি জীবনে মানুষকে ধোঁকা দিতে দেখেছি, কিন্তু জীবনে প্রথমবার মানুষ আর প্রাণীর মধ্যে এমন পবিত্র ভালোবাসা দেখছি। তুমি কে? তারপর আব্দুল্লাহ তার পুরো কাহিনী বাদশাকে শোনালো। জঙ্গলের নেকড়ের প্রাণ বাঁচানো থেকে শুরু করে খান বাহাদুরের অত্যাচার পর্যন্ত, আর আজ এই নেকড়ের বিশ্বস্ততা আর সাহসিকতা পর্যন্ত। বাদশাহ চুপচাপ সব শুনলেন। যখন আব্দুল্লাহ থামল, তখন বাদশার চোখ ভেজা ছিল। বাদশাহ উঠে দাঁড়িয়ে খান বাহাদুরের দিকে তাকালেন। বাদশার দৃষ্টি তলোয়ারের ছিল তীক্ষ্ণ আর ভয়ঙ্কর ছিল। এবার বিচারের সময় এসে গিয়েছিল। বাদশার চোখে রাগ ছিল। তিনি জায়গা থেকে উঠলেন আর ধীরে ধীরে খান বাহাদুরের দিকে এগোতে লাগলেন। যে সুলতান বাহাদুর গ্রামে মুকুটহীন রাজা হয়ে বসেছিল, সে এখন সুলতানের সামনে ভেজা বিড়ালের মতো কাঁপছে। বাদশাহ দাপুটে গলায় বললেন, খান বাহাদুর, আমরা খবর পেয়েছিলাম যে আমাদের প্রজারা সুখে আছে, কিন্তু আমার জানা ছিল না যে তোমার মতো জালেমদের কারণে আমাদের প্রজারা কতটা কষ্টে আছে। তুমি এমন একজন মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছ যে বিশ্বস্ততার এক বড় উদাহরণ, আর তুমি নিজের দোষ থাকতে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ। খান বাহাদুর কাকুতি মিনতি করতে করতে বাদশার পায়ে লুটিয়ে পড়ল। হুজুর, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। সুলতান ঘৃণার সাথে তার পা সরিয়ে নিলেন আর সিপাহীদের নির্দেশ দিলেন, সিপাহীরা, এই গাদ্দারের মাথা ন্যাড়া করে দাও, এর গোফ কামিয়ে দাও আর মুখে কালি মেখে পুরো গ্রামে ঘোরাও। আজ থেকে এর সব জমি আর পদ বাজেয়াপ্ত করা হলো। একে কারাগারে নিক্ষেপ করো, যাতে সে বুঝতে পারে যে ক্ষুধা আর অসহায়ত্ব কি। সিপাহীরা সাথে সাথে খান বাহাদুরকে ধরে ফেলল। যে কাল পর্যন্ত এক গরিব কাঠুরিয়ার উপর হাসছিল, আজ পুরো গ্রাম তার অসহায়ত্ব আর অপমান দেখল। তারপর বাদশার সাথে সাথে আব্দুল্লাহ আর ওই আহত নেকড়ের কাছে এলেন। রাজকীয় হেকিমরা নেকড়ের ক্ষতস্থানে মলম লাগালো। নেকড়ের ক্ষতগুলো খুব গভীর ছিল, কিন্তু হেকিম বললেন যে যদি এর ভালোভাবে যত্ন নেওয়া হয় তবে সে বেঁচে যাবে। বাদশাহ আব্দুল্লাহর কাঁধে হাত রাখলেন আর বললেন, আমার বন্ধু, আজ যদি আমি বেঁচে থাকি তবে তোমার আর তোমার এই বিশ্বস্ত নেকড়ের কারণে। চাও, তুমি কি চাও? আজ তুমি যা চাইবে এই বাদশাহ তোমাকে না করবে না। আব্দুল্লাহ হাত জোড় করে ভেজা চোখে বলল, বাদশাহ সালামাত, আমার সম্পদের লোভ নেই, শুধু এতটুকু করে দিন যে আমার এই নেকড়ে বন্ধুটাকে সুস্থ করে দিন, এর চিকিৎসার ব্যবস্থা করে দিন আর পুরো গ্রামকে খান বাহাদুরের মতো জালেমদের হাত থেকে মুক্তি দিন। আব্দুল্লাহর সরলতা দেখে বাদশাহ খুব খুশি হলেন আর ঘোষণা করলেন, আজ থেকে এই পুরো জঙ্গল আর গ্রামের আশপাশের সব জমি আব্দুল্লাহর সম্পত্তি। আমরা তোমাকে রাজকীয় রক্ষক উপাধি দিচ্ছি। রাজকীয় কোষাগার থেকে তুমি এত ভাতা পাবে যে তোমার আগামী 7 প্রজন্ম আরামে জীবন কাটাবে। তারপর বাদশাহ নির্দেশ দিলেন যে এই আহত নেকড়েকে যেন রাজকীয় পালকিতে রাখা হয়। যেই পালকিতে বাদশাহ নিজে যাতায়াত করতেন, আজ তাতে ওই আহত বন্য নেকড়ে ছিল। যখন এই কাফেলা গ্রামে ঢুকল, তখন সব গ্রামবাসী দেখে অবাক হয়ে গেল। সবার আগে ঘোড়ায় আব্দুল্লাহ ছিল, আর তার পেছনে শিকল পরা অবস্থায় খান বাহাদুর হেঁটে আসছিল। আব্দুল্লাহর কুঁড়ে ঘরের বাইরে তার স্ত্রী আর বাচ্চারা ঘাবড়ে গিয়ে দাঁড়িয়েছিল। তাদের মনে হয়েছিল যে হয়তো আব্দুল্লাহকে বন্দী করা হয়েছে। যখন তার স্ত্রী আব্দুল্লাহকে রাজকীয় পোশাকে ঘোড়া থেকে নামতে দেখল, তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না।
আব্দুল্লাহ ছুটে গিয়ে তার স্ত্রী বাচ্চাদের কাছে গেল আর তার স্ত্রীকে বলল, আল্লাহ আমাদের ডাক শুনেছেন, আর দেখো আমাদের কালো নেকড়ে, আমাদের সঙ্গীও আমাদের সাথে আছে। বাদশাহ এগিয়ে গিয়ে আব্দুল্লাহর 2 বাচ্চার মাথায় হাত রাখলেন আর তাদের সোনার মোহর ভর্তি থলি দিলেন। সময় কাটতে লাগলো আর এভাবেই আব্দুল্লাহর জীবন বদলে গেল। সে তার কাঁচা কুঁড়ে ঘর ছেড়ে একটা সুন্দর আর পাকা বাড়ি বানালো, কিন্তু সে নিজের অতীত কখনো ভোলেনি। সে সবসময় গরিবদের সাহায্য করত আর অভুক্তদের খাবার খাওয়াতো। এখন কালো নেকড়েটাও সুস্থ হয়ে গিয়েছিল আর আব্দুল্লাহর সাথেই থাকতে শুরু করেছিল। আর তারপর আব্দুল্লাহ ওই নেকড়ে আর নিজের স্ত্রী সন্তানদের সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই সত্য কাহিনী আপনাদের ভালো লেগেছে। করিমপুর গ্রামের বাইরের প্রান্তে ভোলা কুমারের ভাঙ্গাচোরা কুড়ে ঘর ছিল। ভোলার হাতে ছিল অদ্ভুত জাদু। মাটি ছুলে মনে হতো যেন তাতে প্রাণ দিয়ে দেবে, কিন্তু দুর্ভাগ্যেও তার ছায়ার মতো তার সাথে সাথে চলত। তার বানানো হাড়ি বাজারে পানির দরে বিক্রি হতো, কারণ ভালো মাটি কেনার টাকা তার ছিল না। গ্রামের রুক্ষ মাটি দিয়ে বানানো হাড়ি চুলার আঁচে পুড়লেই ফেটে যেত। এই দুনিয়ায় ভোলার কেউ ছিল না, শুধু তার গাধা মতি ছাড়া। এক সন্ধ্যায় খালি চুলা দেখে ভোলা মতির পিঠে হাত বুলিয়ে বলল, মতি ভাই, আজ আবার পেটে পাথর বেঁধেই ঘুমাতে হবে। কাল ঈদের মেলায় ভালো হাড়ি বিক্রি না হলে মোল্লা সাহেবের ঋণ আমাদের এই কুড়ে ঘরটাও গিলে খাবে। মতি এমনভাবে কান নাড়ল যেন তার মালিকের কষ্ট সে বুঝতে পারছে। ঠিক তখনই জমিদারের মুন্সি সেখান দিয়ে যাচ্ছিল এবং ব্যঙ্গ করে বলল, কিরে ভোলা, এবারও ভাঙা হাড়ি বেচবি নাকি? যদি ভালো হাড়ি বানাতে চাস তবে কালী উপত্যকা থেকে লাল আঠালো মাটি নিয়ে আয়। শুনেছি সেখানকার মাটি নাকি সোনা ফলায়, কিন্তু সেখান থেকে বেঁচে ফেরা তো কারোরই সাধ্যের মধ্যে নেই। মুন্সি জোরে হাসতে হাসতে চলে গেল। ভোলার চোখে একটা চমক দেখা দিল। কালী উপত্যকা গ্রাম থেকে বহুদূর, ঘন জঙ্গলের মাঝখানে, যেখানে লোকে বলে অশরীরী আত্মাদের আস্তানা। কিন্তু ভোলার কাছে হারানোর মতো কিছু ছিল না, শুধু ক্ষুধা আর দারিদ্র্য ছাড়া। সে মনে মনে স্থির করে ফেলল, মতি, এবার হয়তো ভাগ্য বদলাবে, নয়তো মরণ আসবে। কালী উপত্যকায় আমরা অবশ্যই যাব। পরদিন সকালে সূর্যের প্রথম আলো ফোটার আগেই ভোলা আর মতি রওনা হলো। ভোলার কাঁধে ছিল কোদাল আর মতির পিঠে মাটি আনার জন্য 2টো বস্তা চাপানো ছিল। গ্রাম যতই পেছনে পড়তে থাকল, সবুজের সমারোহ কমে আসতে লাগল এবং নিস্তব্ধতা গভীর হতে লাগল। কালী উপত্যকার মুখে পৌঁছতেই মতি হঠাৎ থেমে গেল, পা শক্ত করে মাটিতে গেঁথে দিল এবং সামনে এগোতে অস্বীকার করল। সে জোরে জোরে ডাকতে শুরু করল আর পেছনে টান দিতে লাগল। পশু পাখিরা মানুষের আগেই বিপদের গন্ধ পায়। চল আমার ভাই, আর একটুখানি পথ। ভোলা ভয়ে ভয়ে দড়ি টানল। আজ মাটি না পেলে তো এমনিতেও না খেয়ে মরতে হবে, মরণে কিসের এত ভয়? কোনো মতে মতিকে একটা শুকনো গাছের সাথে বাঁধল ভোলা আর নিজে উপত্যকার ভেতরে নেমে গেল। সেখানকার দৃশ্য ছিল অবাক করার মতো। মাটি ছিল লাল আর মাখনের মতো নরম। ভোলার ক্লান্তি নিমিষেই দূর হয়ে গেল। সে পাগলের মতো কোদাল চালাতে শুরু করল। তাড়াতাড়ি মাটি খুঁড়ে বস্তায় ভরতে লাগল। হঠাৎ বাতাস থেমে গেল, পাখিদের ডাক পুরোপুরি বন্ধ হয়ে গেল। তারপর ঠিক পেছন থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ এলো। মনে হলো যেন কাঁচের টুকরো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। এত কিসের তাড়া কুমার, একটু জিরিয়ে তোরাও। ভোলার পুরো শরীর কেঁপে উঠল, হাত থেকে কোদাল ছিটকে পড়ে গেল। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। সামনে পুরনো বটগাছের ডালে এক মহিলা বসেছিল, অপরূপ সুন্দরী, কিন্তু চোখে এক বিশাল শূন্যতা। সে হাসছিল, কিন্তু সে হাসি এমন যা রক্ত জমিয়ে দেয়। সে গাছ থেকে নিচে লাফ দিল। শুকনো পাতায় কোনো আওয়াজ হলো না। ধীরে ধীরে ভোলার দিকে এগোতে লাগল। ভোলা হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল, হাত জোর করে কাকুতি মিনতি করল। আমাকে মেরো না হুজুর, আমি তো শুধু এক গরিব কুমার, পেটের ক্ষুধা মেটাতে এসেছিলাম, খালি হাতেই ফিরে যাব। ওই মহিলা আরও কাছে এলো, ঝুঁকে ভোলার চেহারা দেখল এবং হিমশীতল কণ্ঠে বলল, আমি কখন বললাম আমি তোমাকে মারতে চাই? বহু বছর পর কোনো মানুষ এখানে এসেছে, তাও এত গুণী একজন। তুমি যখন থেকে উপত্যকায় নেমেছ তখন থেকেই আমি তোমাকে দেখছি। ভোলা কাঁপতে লাগল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। সে লাল মাটি ছুঁয়ে বলল, এই মাটি খুব বিশেষ ভোলা, কিন্তু এর মধ্যে একটা কমতি আছে। এর আমার চোখের পানির প্রয়োজন আছে, তবেই এটা সোনা হতে পারে। ভোলা সাহস জোগাড় করে জিজ্ঞেস করল, তুমি কে? সে খিলখিল করে হেসে উঠল। সে হাসিতে জঙ্গলের কাকেরা উড়ে গেল। লোকেরা আমাকে জড়ি না বলতো, এখন আমি কি তা আমি নিজেও জানি না। তার গলায় কষ্ট ছিল, আমার তোমার সঙ্গ চাই কুমার, এই শূন্যতা থেকে আমি ক্লান্ত। ভোলার মনে হলো এবার তার শেষ সময় এসে গেছে,
কিন্তু জরিনার চোখে সে ক্ষুধা নয়, এক অদ্ভুত হাহাকার দেখতে পেল। ভয়ঙ্করতা নয়, বরং একাকিত্ব দেখল। আমি যদি তোমাকে না মারি, জরিনা শর্ত দিল, তবে কি তুমি আমাকে এই মাটির সাথে তোমার সাথে নিয়ে যাবে, বাড়ি নিয়ে যাবে? জরিনা আস্তে করে বলল, আমি কথা দিচ্ছি তোমাকে দুনিয়ার সবচেয়ে বড় কুমার বানিয়ে দেব, শুধু একটা শর্ত আছে। বাতাস জোরে বইতে শুরু করল। ওপর থেকে মতির ডাক শোনা গেল, যে ভয়ে দড়ি ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল। ভোলা দোরাহায় দাঁড়িয়েছিল। একদিকে মৃত্যু, অন্যদিকে এক অজানা সত্তা। কি শর্ত হুজুর? জরিনা ধীরে হাসল। তার ঠোঁট থেকে বের হওয়া শব্দগুলো বাতাসে ভাসতে লাগল। শর্ত খুব সাধারণ কুমার, আমি তোমার সাথে যাব, তোমার ঘরে থাকব, তোমার দুঃখতায় আমার শক্তি মেলাব, কিন্তু আমাকে তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। যেদিন কোনো তৃতীয় কাউকে বলবে বা কেউ আমাকে দেখার চেষ্টা করবে, আমি চিরকালের জন্য চলে যাব। আর মনে রেখো, আমার চলে যাওয়া তোমার জন্য ভালো হবে না। ভোলার ভাবার মতো সময় ছিল না। পেটের ক্ষুধা ভয়ের চেয়ে বড় হয়। সে কাঁপতে কাঁপতে হাত জোর করল এবং মাথা নিচু করল। আমার মঞ্জুর আছে হুজুর, আমার ভাঙা কুড়ে ঘরে আসেই বাকে, কাউকে কিছু বলবো না। জরিনা একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন 100 বছরের ক্লান্তি ঝেড়ে ফেলছে। তাহলে চলো কুমার, এখন থেকে আমার ভাগ্য তোমার চাকার সাথে বাধা পড়ল। ভোলা টলমল পায়ে ওপরে উঠল। মতি খুব খারাপভাবে ডাকছিল। ভোলা আর জরিনা ওপরে পৌঁছতেই মতি দড়ি ছাড়ানোর জন্য পুরো শক্তি প্রয়োগ করল। তার চোখে সীমাহীন ভয় ছিল। শান্ত হ মতি, শান্ত হ। ভোলা পিঠ চাপড়াল, কিন্তু তার নিজের হাতই ঠান্ডা ছিল। মাটির বস্তাগুলো মতির পিঠে চাপানো হলো। জরিনাও বস্তার উপরে গিয়ে বসল। মতির পা টলমল করতে লাগল, যেন বোঝা কয়েক গুণ বেড়ে গেছে। যদিও জরিনার কোনো শরীর ছিল না, তবুও তার উপস্থিতির ভার এই অবলা প্রাণীটা অনুভব করছিল। রাত লম্বা ছিল, চাঁদ মেঘের সাথে লুকোচুরি খেলছিল। ভোলা সামনে সামনে দড়ি ঝরে হাঁটছিল, পেছনে মতি এবং তার ওপর সাওয়ার এক অদৃশ্য সত্তা। পুরো রাস্তা জরিনা গুনগুন করতে থাকল, এমন সুর যা না ছিল আনন্দের না দুঃখের, শুধু আত্মাকে কাঁপিয়ে দেওয়ার মতো। যখন তারা গ্রামে পৌঁছালো, তখন মাঝরাত হয়ে গেছে। করিমপুর ঘুমাচ্ছে, কুকুরগুলো ঘেউ ঘেউ করল, কিন্তু জরিনা একবার তাকাতেই লেজ গুটিয়ে পালিয়ে গেল। ভোলা কুড়েঘরের বাঁশের দরজা খুলল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। এক কোণে ভাঙা চাকা, শুকনো হাড়ি, ছেঁড়া কাপড়, দারিদ্র্য প্রতিটি কোণায় ছড়িয়েছিল। ম্লান আলোতে কুড়েঘরের দুর্দশা আরও স্পষ্ট হয়ে উঠল। ভোলার লজ্জা লাগছিল। এটাই আমার ঘর হুজুর, মাফ করবেন, আপনার যোগ্য কোনো জায়গা এখানে নেই। জরিনা দেওয়াল ছুল, তারপর ভাঙা চাকার কাছে এসে বলল, প্রাসাদ আর কুড়েঘর তো মানুষের জন্য হয় ভোলা, আমার তো শুধু মাটির গন্ধ চাই। সে চাকার দিকে ইশারা করল, শুরু করো, দেখতে চাই তোমার হাতে কতটা জাদু আছে। ভোলা ক্লান্ত ছিল, কিন্তু বাধ্য ছিল। সে বাইরে গেল, মতির পিঠ থেকে লাল মাটি নামালো, পানি দিয়ে মাখালো। সাধারণত তার কয়েক ঘন্টা লাগত, কিন্তু আজ পানি ঢালতেই মাটি মাখনের মতো নরম হয়ে গেল। ভোলা চাকার ওপর বসল, মাটির তাল রাখল এবং ঘোরালো। ঘর ঘর আওয়াজের সাথে চাকা ঘুরতে শুরু করল, কিন্তু আজ তার হাত নিজের নিয়ন্ত্রণে ছিল না। তার মনে হলো তার রুক্ষ হাতের ওপর কারো ঠান্ডা মখমলের মতো হাত রাখা আছে। জরিনা ঠিক পেছনে বসা ছিল, তার হাতের সাথে মিলে মাটিকে রূপ দিচ্ছিল। অনুভব করো ভোলা, জরিনা তার কানে ফিসফিস করল। গলার স্বর বরফের মতো ঠান্ডা ছিল। মাটিকে আটকিও না, তাকে বয়ে যেতে দাও। আর তারপর সেই ম্যাজিকটা হলো যা ভোলা স্বপ্নেও কখনো ভাবেনি। ওই সাধারণ লাল মাটি চাকায় ঘুরতে ঘুরতে চকচক করতে লাগল। ভোলা শুধু আকার দিচ্ছিল, কিন্তু নকশা নিজে নিজেই ফুটে উঠছিল। ফুল, পাতা, লতা পাতা, এত নিখুঁত কাজ যা সূচের ডগা দিয়েও অসম্ভব ছিল। যখন চাকা থামল, তখন সামনে এক অদ্ভুত সুন্দর কলসি তৈরি ছিল। ভেজা মাটি নয়, যেন তামা দিয়ে গড়া, আর তার ওপরের নিখুঁত নকশা তাকে জীবন্ত করে তুলছিল। ভোলার চোখ কপালে উঠল। ঘামে ভিজে জবজবে আর ভয়ে কাঁপছিল, কিন্তু একজন কারিগরের মতো নিজের সৃষ্টি দেখে মোহিত হয়েছিল। এটা আমি বানিয়েছি, সে তার লাল মাটি মাখা তালু দেখালো। জরিনা কোনায় দাঁড়িয়েছিল, মুখে তৃপ্তির হাসি। এ তো শুধু শুরু কুমার, এবার ঘুমিয়ে পড়ো। কাল থেকে দুনিয়া দেখবে ভোলার হাত কি করতে পারে। কিন্তু মনে রেখো, দক্ষতা আমার, হাত তোমার। যেদিন মুখ ফসকে কিছু বলে ফেলবে, সব ছাই হয়ে যাবে। ভোলা চকচকে কলসিটার দিকে তাকালো, তারপর অন্ধকার কোণায় দাঁড়িয়ে থাকা ওই ছায়ার দিকে। বাইরে থেকে মুদির ডাক শোনা গেল। ভোলা বুঝতে পারল সে দারিদ্র্য দূর করার জন্য নিজের ছায়া এক অজানা শক্তির হাতে বন্ধক রেখেছে। পরদিন সকালে ভোলা মতিকে সাথে নিয়ে বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী শেঠ কারিম বাক্সের দোকানের বাইরে গিয়ে পৌঁছাল। মতির পিঠে বাঁধা বস্তায় সেই জাদুকরি কলসি ছিল। ভোলার বুক ঢিপঢিপ করছিল।
সে কাপা কাপা হাতে কম্বলটা সরালো। কম্বল সরাতেই আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেদের চোখ ধাঁধিয়ে গেল। ওই কলসি মাটির তৈরি মনে হচ্ছিল না, যেন তামা আর সোনার মিশ্রণে তৈরি, আর তার ওপরের নিখুঁত নকশা তাকে জীবন্ত করে তুলছিল। শেঠ করিম বক্স, যিনি তার গদিতে বসে হুকো টানছিলেন, হুকো হাতে নিয়ে সেখানেই জমে গেলেন। আরে বাহ, এটা কি জিনিস ভোলা! তিনি গদি থেকে নেমে এলেন, চশমা ঠিক করলেন এবং কলসিটি ছোঁয়ার জন্য হাত বাড়ালেন, কিন্তু থমকে গেলেন। এটা কি মাটির নাকি কোনো ধাতুর? 40 বছরের ব্যবসায় এমন জৌলুস দেখিনি। ভোলা ঘাম মুছতে মুছতে মিথ্যে বলল, হুজুর, এটা আমার পূর্বপুরুষদের পুরনো একটা সূত্র, বিশেষ মাটি আর বিশেষ আঁচের কামাল। শেঠ কলসিতে আঙুল দিয়ে টোকা দিলেন। টন টন শব্দ হলো, যেন ঘণ্টা বাজছে। অতুলনীয়। বল ভোলা, কি দাম নিবি? 10টা রূপার কয়েন দেব? ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হলো। ভোলা তার পুরো জীবনে একটা রূপার কয়েনও খুব কষ্টে রেখেছে। 10 না, 15টা নে, আর না করিস না। শেঠ সাথে সাথে থলি খুললেন এবং ঝনঝন করা 15টি কয়েন ভোলার তালুতে রেখে দিলেন। কয়েনগুলোর ওজন হাতে ভারী মনে হচ্ছিল, কিন্তু তার চেয়েও বেশি ভারী ছিল সেই রহস্য যা সে লুকিয়ে বেড়াচ্ছিল। সেই রাতের পর ভোলার দুনিয়া বদলে গেল। এখন প্রতি রাতে তার কুড়ে ঘরে এক অদ্ভুত দরবার বসত। বাইরে নিস্তব্ধতা, ভেতরে জাদু। ভোলা চাকায় বসত, জরিনা ঠিক পেছনে, আর রাতভর অতুলনীয় সব পাত্র তৈরি হতো। ধীরে ধীরে ভাঙা কুড়েঘর পাকা মাটিতে রূপ নিল। ছাদ থেকে আর বৃষ্টির পানি পড়ত না। সবচেয়ে বেশি খুশি ছিল মতি, যার কপালে কখনো শুকনো ঘাসও জুটত না, সে এখন তাজা ছোলা আর গুড় খাচ্ছিল। মতি হৃষ্টপুষ্ট হতে লাগল, কিন্তু তার চোখে সবসময় একটা ভয় লেগেই থাকত। সে প্রায়ই সেই কোণার দিকে তাকিয়ে কান খাড়া করে রাখত, যেখানে জরিনা বসত। গ্রামে ভোলা কুমারের উন্নতির কথা আগুনের মতো ছড়িয়ে পড়ল। কেউ বলতো, কাল পর্যন্ত যার ঘরে চুলো জ্বলত না, আজ সে ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে, নিশ্চয়ই কোনো গুপ্তধন হাতে পেয়েছে। কেউ বলতো, না ভাই, আমি শুনেছি সে কালো জাদু শিখেছে, সারা রাত তার ঘর থেকে ফিসফিসানির আওয়াজ আসে। ভোলা এসব কথা থেকে বেখবর নিজের দুনিয়ায় মগ্ন ছিল, কিন্তু সমস্যা হলো যে সে অজান্তেই দিনের বেলাতেও জরিনার সাথে কথা বলতে শুরু করেছিল। এক দুপুরে ভোলা উঠানে বসে খাচ্ছিল, জরিনা সামনে অদৃশ্যরূপে বসা ছিল। ভোলা খেতে খেতে হাসতে হাসতে বলল, আরে জরিনা, আজ তরকারিতে লবণ একটু কম হয়েছে। ঠিক তখনই প্রতিবেশী আকবর দেওয়ালের পেছন থেকে উকি দিল। সে শুনল যে ভোলা শূন্য বাতাসে কথা বলছে আর হাসছে। সেখানে তো কেউই ছিল না। আকবর ভয়ে ফ্যাকাশে হয়ে গেল আর উল্টো পায়ে দৌড় দিল। সে পুরো গ্রামে ঢোল পিটিয়ে দিল, ভাই সব, আমি নিজের চোখে দেখেছি, ভোলা পাগল হয়ে গেছে। কোনো এক জরিনার নাম নিচ্ছিল, কিন্তু সেখানে কোনো নারী ছিল না। তা সত্ত্বেও কেউ একজন জবাব ঠিকই দিয়েছে। গ্রামবাসীদের সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হতে লাগল। ভোলা এখন শুধু ধনীই নয়, তাদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। লোকেরা তার বাড়ির সামনে দিয়ে যেতে ভয় পেত। বাচ্চারা তাকে দেখলে জাদুকর জাদুকর বলে চিৎকার করত। ভোলার কোনো ধারণাই ছিল না যে তার খ্যাতির সাথে সাথে এক বড় বিপদও তার দরজায় কড়া নাড়ছে। যখন এই কথাগুলো গ্রামের চৌধুরী জাফর খানের কানে পৌঁছল, তখন তার মাথা খারাপ হয়ে গেল। যে কুমারকে কাল পর্যন্ত তিনি লাথি মেরে রাস্তা থেকে সরিয়ে দিতেন, আজ বড় বড় ব্যবসায়ীরা তার বাড়ির বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। জাফর খাঁ হুকো টানতে টানতে তার লাঠিয়াল চেঙ্গিজকে বললেন, চেঙ্গিজ, দেখছিস ওই 2 কোটির কুমার এখন আমাদের চেয়ে উঁচু হাভেলি বানানোর চিন্তা করছে। শুনেছি শহর থেকে নবাব সাহেব নিজে তার হাতের তৈরি হাড়ি নিতে আসছেন। চেঙ্গিজ আগুনে ঝি ঢেলে বলল, মালিক, কথা শুধু টাকার নয়, লোকে বলে উপরের হাওয়ার চক্কর আছে। নইলে একজন একা মানুষ সারা রাতে 100 কলসি কিভাবে বানাতে পারে, তাও আবার এমন নকশা করা যা মানুষের হাতে বানানো অসম্ভব। জাফর খানের চোখে এক নিষ্ঠুর হাসি ফুটে উঠল। উপরের হাওয়া, কালো জাদু, বাস এটাই সুযোগ। যদি প্রমাণ হয়ে যায় যে ও জিন বা ভূতের সাহায্য নেয়, তবে গ্রামের লোকেরাই পাথর মেরে ওকে গ্রাম থেকে বের করে দেবে। আজ রাতে আমরা নিজেরা দেখব ওর কুঁড়ে ঘরে কি খিচুড়ি পাকছে। সেটা ছিল অমাবস্যা ঘোর অন্ধকার রাত। পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু ভোলার ঘরে তখনও মৃদু আলো জ্বলছে। বাড়ির পেছনে ঘন নিম গাছের আড়ালে জাফর খাঁ আর চেঙ্গিস চুপি চুপি গিয়ে লুকিয়ে পড়ল। ভেতর থেকে ঘর ঘর চাকার আওয়াজ আসছিল। জাফর খাঁ জানালার ফাঁক দিয়ে উকি দিলেন, আর যা দেখলেন তাতে তার রক্ত জমে গেল। চাকার কাছে ভোলা বসে আছে, কিন্তু মাটিকে সে স্পর্শ করছে না। চাকা নিজে নিজেই দ্রুত ঘুরছে, ভেজা মাটি শূন্যে ভাসছে, আর অদৃশ্য আঙুল তাকে রূপ দিচ্ছে।
চোখের পলকে মাটির নির্জীব দলা এক সুন্দর কলসিতে পরিণত হলো। ভোলা শূন্যে তাকিয়ে হাসছিল। জরিনা, তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছো, এবার একটু বিশ্রাম নাও। চেঙ্গিজের পা একটা শুকনো পাতার ওপর পড়ল। মড়মড় একটা শব্দ হলো। ভেতরের সাথে সাথে নিস্তব্ধতা নেমে এলো। চাকাও থেমে গেল। কে ওখানে? ভোলা চিৎকার করে উঠল। জাফর খান আর চেঙ্গিজ উল্টো পায়ে দৌড় দিল। তারা বুঝে গিয়েছিল ব্যাপারটা মানুষের নয়। জাফর খানের কপালে ঘাম জমলেও ঠোঁটে ছিল এক নিষ্ঠুর হাসি। এবার আর বাঁচতে পারবি না ভোলা, এবার আর পারবি না। পরদিন সকালে ভোলা ঘুম থেকে ওঠার আগেই তার দরজায় ভারী লাঠির আঘাত শুরু হলো। বাইরে আয় ভণ্ড, বাইরে আয় জাদুকর! ভিড় চিৎকার করছিল। ভোলা ঘাবড়ে গিয়ে বাইরে এলো। মতি দড়ি ছেড়ার চেষ্টা করছিল আর জোরে জোরে ডাকছিল। হয়তো সে আসন্ন বিপদের আভাস পেয়েছিল। গ্রামের প্রধান এবং জাফর খান ভিড়কে সাথে নিয়ে সামনে দাঁড়িয়েছিলেন। পেছনে পুরো গ্রাম, বাচ্চা, নারী, বৃদ্ধ, সবার হাতে পাথর বা লাঠি। যেই মানুষগুলো কাল পর্যন্ত ভোলার প্রশংসা করত, আজ তারা ঘৃণার চোখে তাকাচ্ছে। জাফর খান এগিয়ে এসে গর্জন করে বললেন, পঞ্চায়েত, এই কুমার নয়, এক তান্ত্রিক হয়ে গেছে। গোরস্থানের শক্তির সাহায্য নেয় সে। আমি আর চেঙ্গিজ মুজেদের চোখে দেখেছি, ওর ঘরে শূন্যে হাড়ি তৈরি হয়। ভিড়ের মধ্যে কোলাহল শুরু হয়ে গেল। মার ওকে, ও ডাইনি পুষে রেখেছে। গ্রামের প্রধান হাত তুলে সবাইকে চুপ করালেন। তারপর ভোলার চোখের দিকে তাকিয়ে বললেন, ভোলা, সত্যি করে বল, তোর এই উন্নতির রহস্য কি? জাফর খান যা বলছে তা কি সত্যি? যদি মিথ্যা বলিস তবে তোকে আর তোর এই গাধাটাকে এক্ষুনি গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। ভোলার আত্মা কেঁপে উঠল। ঘামে ভিজে চুপচুপে সে জরিনার ওয়াদা মনে করল, যেদিন কাউকে বলবে আমি চলে যাব। সে কাঁপতে কাঁপতে বলল, না মালিক, এসব আমার নিজের পরিশ্রমের ফসল, আমি কোনো জাদু করিনি। জাফর খান এগিয়ে গিয়ে ভোলার জামার কলার ধরলেন। শুধু পরিশ্রমে মাটি শূন্যে নাচে? যদি সত্যি কথা না বলিস তবে এক্ষুনি তোর কুড়ে ঘরে আগুন ধরিয়ে দেব। চিঙ্গিজ একটা জ্বলন্ত মশাল নিয়ে ঘরের দিকে এগোতে লাগল। মতি পাগলের মতো লাফাতে শুরু করল, যেন ভোলাকে কিছু বলতে চাইছে। ভোলা নিজের ঘরের দিকে তাকালো। তার বছরের পর বছরের পরিশ্রম, তারপর সেই অদৃশ্য কোণটার দিকে অনুভব করল, যেখানে হয়তো জারিনা দাঁড়িয়ে সব কিছু দেখছে। প্রধান বললেন, ভোলা, এটাই শেষ সুযোগ। হয় সত্যি বল, নয়তো আজ তোর শেষ দিন নিশ্চিত। ভিড়ের চিৎকার বেড়েই চলছিল। মশালের আঁচ তার মুখ পর্যন্ত আসছিল। ভয় তার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। ভোলা হাঁটু গেড়ে বসে পড়ল আর কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, থামো, আমার ঘর পুড়িও না, আমি সব বলছি। বাতাস থেমে গেল, নিস্তব্ধতা ছেয়ে গেল। হ্যাঁ, আমি এই হাড়িগুলো একা বানাই না, একটা শক্তি আছে, একজন নারী আছে যে আমাকে সাহায্য করে। যেই এই কথাগুলো ভোলার মুখ থেকে বেরোলো, জ্বলন্ত মশালের আগুন নিভে গেল। এক হাড় কাঁপানো ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। ধুলো আর শুকনো পাতা গোল গোল ঘুরতে লাগলো। ভিড়ের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। এসব কি হচ্ছে? জাফর খান কাঁপতে কাঁপতে বললেন। ততক্ষণে জারিনার আওয়াজ এলো। সেই আওয়াজে ভয় ছিল না, ছিল এক ভগ্ন হৃদয়ের হাহাকার। ভোলা, তুমি এটা কি করলে? আমি তোমার কাছে শুধু একটা ওয়াদাই চেয়েছিলাম, এই মাটির ঘরটা কি আমার চেয়ে বেশি দামি ছিল? ভোলা কাঁদতে কাঁদতে শূন্যে হাত বাড়ালো, কিন্তু ছুঁতে পারল না। আমাকে মাফ করে দাও হুজুর, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভীরু, কিন্তু আমাকে ছেড়ে যেও না হুজুর। জরিনা এক তিক্ত হাসি দিয়ে বলল, মানুষের স্বভাবই ভয় পাওয়া ভোলা। আমি আমার দুনিয়া ছেড়ে তোমার দুনিয়ায় এসেছিলাম কারণ তোমার প্রতিভার প্রেমে পড়েছিলাম আমি, কিন্তু আমাদের দুজনের দুনিয়া এক হতে পারে না। আজ তুমি সেই পর্দাটা ফেলে দিলে যা আমাদের মধ্যে ছিল। আমার সময় শেষ হয়ে গেছে ভোলা, এখন আর আমি এখানে থাকতে পারবো না। না জারিনা, তুমি চলে গেলে তো আমি আবার সেই অপদার্থ কুমার হয়ে যাব। জারিনা ঝুঁকে তার দুই হাত ভোলার কাঁপতে থাকা হাতের ওপর রাখল। এবার আর কোনো ঠান্ডা নয়, এক অদ্ভুত শক্তি অনুভব হলো। আমি যাচ্ছি, কিন্তু আমার প্রতিভা তোমার হাতে ছেড়ে যাচ্ছি। এবার আর তোমার আমাকে প্রয়োজন হবে না। যখনই মাটি ছোবে আমার স্মৃতি তোমার সাথে থাকবে। সে ভোলার কপাল ছুঁয়ে বলল, খোদা হাফিজ কুমার। আর তারপর সে অদৃশ্য হয়ে গেল। ভিড় তো সেই কখন পালিয়ে গেছে। ভোলা ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে রইল, শূন্য বাতাসে তাকিয়ে। কয়েকদিন পর ভারাক্রান্ত মনে সে চাকায় মাটি রাখল। ভাবল এবার হয়তো কিছুই তৈরি হবে না, কিন্তু যেই সে হাত চালালো এক ম্যাজিক হলো। জারিনা সেখানে ছিল না, কিন্তু ভোলার আঙুলগুলো নিজে নিজেই কাজ করছিল। সেই একই কলসি, সেই একই জৌলস, সেই একই নিখুঁত নকশা। জারিনা তার কথা রেখে গেছে, তাকে দুনিয়ার সেরা কারিগর বানিয়ে দিয়ে গেছে। বছর গড়িয়ে গেল। ভোলা এখন বৃদ্ধ, দেশের সবচেয়ে বিখ্যাত ও ধনী কারিগর। নবাব আর ধনীরা তার পাত্রের জন্য মুখ চাওয়া দাম দিত,
তার বিশাল হাভেলি ছিল, কয়েক ডজন চাকর ছিল, কিন্তু গ্রামের লোকেরা বলতো ভোলা এখনো পাগল। জ্যোৎস্না রাতে সে প্রায়ই হাভেলি ছেড়ে সেই কালী উপত্যকার দিকে বেরিয়ে যেত। সেই পুরনো গাছটার নিচে ঘন্টার পর ঘন্টা বসে থাকত, বাতাসের সাথে কথা বলতো, মাটির খেলনা বানাতো এবং সেগুলোকে গাছের শিকড়ের কাছে রেখে আসত। সে ধনী ছিল, প্রতিভাবান ছিল, কিন্তু তার চোখে আজও সেই একই শূন্যতা ছিল, যা সে প্রথমবার জারিনার চোখে দেখেছিল। সে দুনিয়া জয় করেছিল, কিন্তু নিজের ছায়াকে হারিয়ে ফেলেছিল। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।